ময়মনসিংহ স্কুল থেকে ম্যাট্রিক পাশ করে আমাদের গোবিন্দ এলো কলকাতায়। বিধবা মায়ের অল্প কিছু সঞ্চয় ছিল, কিন্তু সবচেয়ে তার বড় সম্বল ছিল নিজের অবিচলিত সংকল্পের মধ্যে। সে ঠিক করেছিল পয়সা করবই, সমস্ত জীবন উৎসর্গ করে দিয়ে। সর্বদাই তার ভাষায় ধনকে সে উল্লেখ করত পয়সা বলে। অর্থাৎ তার মনে খুব একটা দর্শন, স্পর্শন, ঘ্রাণের যোগ্য প্রত্যক্ষ পদার্থ ছিল। তার মধ্যে বড় নামের মোহ ছিল না। হাটে হাটে, হাতে হাতে, ঘুরে ঘুরে ক্ষয়ে যাওয়া, মলিন হয়ে যাওয়া পয়সা, তাম্রগন্ধি পয়সা কুবেরের আদিম স্বরূপ, যার রূপোয়, সোনায়, কাগজে, দলিলে নানা মূর্তি পরিগ্রহ করে মানুষের মনকে ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছে। নানা বাঁকা পথের ভিতর দিয়ে নানা পঙ্কে আবিল হতে হতে আজ গোবিন্দ তার পয়সা প্রবাহিনীর প্রশস্ত ধারার পাকা বাঁধানো ঘাটে এসে পৌঁছেছে। গানি ব্যাগওয়ালা বড় সাহেব ম্যাকডুগালের বড়বাবুর আসনে তার ধ্রুব প্রতিষ্ঠা। সবাই তাকে নাম দিয়েছিল ম্যাকডুলাল। গোবিন্দর পৈতৃব্য ভাই যখন মুকুললীলা সম্বরণ করলেন, তখন একটি বিধবা স্ত্রী, একটি 4 বছরের ছেলে, কলকাতায় একটি বাড়ি, কিছু জমা টাকা রেখে তিনি গেলেন লোকান্তরে। সম্পত্তির সঙ্গে কিছু ঋণও ছিল। সুতরাং তার পরিবারে অন্ন বস্ত্রের সংস্থান বিশেষ ব্যয় সংক্ষেপের উপর নির্ভর করত। এই কারণে তার ছেলে চুনিলাল যে সমস্ত উপকরণের মধ্যে মানুষ, প্রতিবেশীর সঙ্গে তুলনায় সেগুলি খ্যাতিযোগ্য নয়। মুকুন্দ দাদার উইল অনুসারে এই পরিবারের সম্পূর্ণ ভার পড়েছিল গোবিন্দর পরে। গোবিন্দ শিশুকাল থেকে ভ্রাতুসূত্রের কানে মন্ত্র দিলে, পয়সা কর, পয়সাই হলো জীবনের সব, অন্য কোনো দিকে চাইবি না। ভালো করে শুনে রাখ, পয়সাই হলো জীবনের মূল মন্ত্র, আর কোনো দিকে দেখবি না। পয়সা পয়সা পয়সা, এই মন্ত্র জপ করবি। ছেলেটির দীক্ষার পথে প্রধান বাধা দিলেন তার মা সত্যবতী। স্পষ্ট কথা তিনি কিছু বলেননি, বাধাটা ছিল তার ব্যবহারে। শিশুকাল থেকেই তার বাতিক ছিল শিল্প কাজে। ফুল ফল পাতা নিয়ে, খাবারের জিনিস নিয়ে, কাগজ কেটে, কাপড় কেটে, মাটি দিয়ে, ময়দা দিয়ে, জামের রস, ফলসার রস, জবার রস, শিউলি বোটার রস দিয়ে নানা অনাবশ্যক জিনিস রচনায় তার আগ্রহের অন্ত ছিল না। মাঝে মাঝে এমনও হয়েছে জ্ঞাতি বাড়িতে নিমন্ত্রণ, সত্যবতী ভুলেই গেছেন। শোবার ঘরে দরজা বন্ধ, একদল মাটি চুটকে বেলা কাটছে। জ্ঞাতিরা বললে, বড় অহংকার, সন্তোষজনক জবাব দেবার জো নেই। এসব কাজেও যে ভালো মন্দর যে মূল্য বিচার চলে, সেটা বই পড়া বিদ্যার চোখেই মুকুন্দ জানতেন। আর্ট শব্দটার মাহাত্ম্যে শরীর রোমাঞ্চিত হতো, কিন্তু তাঁর আপন গৃহিণীর হাতের কাজেও যে এই শব্দটার কোনো স্থান আছে, এমন কথা মনে করতেই পারতেন না। তার স্ত্রী অনাবশ্যক খেয়ালি অযথা সময় নষ্ট করেন, এটা দেখে তার হাসি পেত। সেই হাসি স্নেহরসে ভরা। এ নিয়ে সংসারের লোক কেউ যদি কটাক্ষ করত, তিনি তখনই তার প্রতিবাদ করতেন। সংসারের লোকে সত্যবতীর কাজে শৈথিল্য নিয়ে কটাক্ষ করলে মুকুন্দ তখনই সেটা থামিয়ে দিতেন। মাঝে মাঝে আদালত থেকে ফেরবার পথে রাধাবাজার থেকে কিছু রং, কিছু রঙিন রেশম, রঙের পেন্সিল কিনে এনে সত্যবতীর অজ্ঞাতসারে তার শোবার ঘরে কাঠের সিন্দুকটার পরে সাজিয়ে রেখে আসতেন। কোনোদিন বা সত্যবতীর আঁকা একটা ছবি তুলে নিয়ে বলতেন, বা এ তো বড় সুন্দর হয়েছে। একদিন একটা মানুষের ছবিকে উল্টিয়ে ধরে তার পা দুটোকে পাখির মুন্ড বলে স্থির করলেন। বললেন, সতু, এটা কিন্তু বাঁধিয়ে রাখা যায়। বকের ছবি যা হয়েছে, চমৎকার। মুকুন্দ তার স্ত্রীর চিত্র রচনায় ছেলে মানুষই কল্পনা করে মনে মনে যেটুকু রস পেতেন, স্ত্রীও স্বামীর চিত্রবিচার থেকে ভোগ করতেন সেই একই রস। সত্যবতী মনে নিশ্চিত জানতেন,
বাংলাদেশের আর কোনো পরিবারে তিনি এত ধৈর্য, এত প্রশ্রয় আশা করতে পারতেন না। শিল্প সাধনায় তার এই দুর্নিবার উৎসাহকে কোনো ঘরে এত দরদের সঙ্গে পথ ছেড়ে দিত না। এমন দুর্লভ সৌভাগ্যকেও সত্যবতী একদিন হারালেন। মৃত্যুর পূর্বে তার স্বামী একটা কথা স্পষ্ট করে বুঝেছিলেন যে তার ঋণ জড়িত সম্পত্তির ভার এমন কোনো পাকা লোকের হাতে দেওয়া দরকার যার চালনার কৌশলে ফুটো নৌকো পার হয়ে যাবে। এই উপলক্ষে সত্যবতী এবং তার ছেলেটি সম্পূর্ণভাবে গিয়ে পড়লেন গোবিন্দর হাতে। গোবিন্দ প্রথম দিন থেকে জানিয়ে দিলেন সর্বাগ্রে এবং সকলের উপরে পয়সা। তাই তিনি নিজের আহারের খরচ বাঁচিয়ে গোপনে শিল্পের সরঞ্জাম কিনিয়ে আনাতেন। যা কিছু কাজ করতেন সেও গোপনে দরজা বন্ধ করে, ভৎসনার ভয় নয়, অরসিকের দৃষ্টিপাতের সংকোচে। আজ চুনি ছিল তার শিল্প রচনার একমাত্র দর্শক ও বিচারকারী। এই কাজে ক্রমে তার সহযোগিতাও ফুটে উঠল। তাকে লাগলো ভীষণ নেশা। একদিকে শাসন যতই বাড়তে চলল, আর একদিকে মা তাকে ততই অপরাধের সহায়তা করতে লাগলেন। আপিসের বড় সাহেব মাঝে মাঝে আপিসের বড়বাবুকে নিয়ে আপন কাজে মফস্বলে যেতেন। সেই সময় মায়েতে ছেলেতে মিলে অবাধ আনন্দ, একেবারে ছেলে মানুষের এক শেষ। যেসব জন্তুর মুক্তি হতো বিধাতা এখনো তাদের সৃষ্টি করেননি। দেখ দেখ চুনি, বিড়ালের ছাঁচের সঙ্গে কেমন কুকুরের ছাঁচ গেল মিলে। আর এটা দেখ, বলতো এটা মাছ না পাখি? মা, এটা পাখির মতো মাছ। আকাশে উড়বে না জলে সাঁতরাবে ভাবছি। ঠিক বলেছিস, কিন্তু বাবা তোমার খুঁড়ো ফিরে আসার আগে এদের সমস্ত চিহ্ন লোপ করতে হবে। না মা, এদের রেখে দাও, ওরা চলে গেলে আমার মন খারাপ হবে যে। না বাবা, ছেলে মানুষই করো না, পুরো ফিরে এসে দেখলে কুরুক্ষেত্র হবে। শিল্প রচনা বায়ুর প্রকোপ সত্যবতীদের বংশে প্রবল ছিল। তারই প্রমাণ স্বরূপে সত্যবতীর যে বয়সে বড় তারই এক ভাগ্নে রঙ্গলাল চিত্রবিদ্যায় হঠাৎ নামজাদা হয়ে উঠলেন। অর্থাৎ দেশের রসিক লোক তার রচনার অদ্ভুতত্ব নিয়ে খুব অট্টহাসি জমালেন। তার গুণগণার সম্বন্ধে তাদের প্রচন্ড অবজ্ঞা হলো। আশ্চর্য এই যে এই অবজ্ঞার জমিতে বিরোধ বিদ্রোহের আবহাওয়ায় তার খ্যাতি বেড়ে উঠতে লাগলো। এই পরম নিন্দিত চিত্রকর একদিন আপিসের বড়বাবুর অবর্তমানে এলেন তার মামির বাড়িতে। দ্বারে ধাক্কা মেরে মেরে ঘরে যখন প্রবেশ লাভ করলেন, দেখলেন মেঝেতে পা ফেলবার জো নেই। ব্যাপারখানা ধরা পড়ল। দেখো দেখো, আমি কত ছবি এঁকেছি। এতদিন পরে দেখা গেল গুণীর প্রাণের ভিতর থেকে সৃষ্ট মূর্তি তাজা বেরিয়েছে। এর মধ্যে দাগা বুলোনোর তো কোনো লক্ষণ নেই। যে বিধাতা রূপ সৃষ্টি করেন তার বয়সের সঙ্গে ওর বয়সের মিল আছে। সব ছবিগুলো বের করে আমাকে দেখাও। কোথা হতে বের করব? সেসব তো নেই, নষ্ট করে ফেলেছি। মামি, তোমাকে এই মাথার দিব্যি দিচ্ছি, এবার থেকে তোমরা যা কিছু রচনা করবে আমি এসে সংগ্রহ করে নিয়ে যাব। বড়বাবু এখনো আসেননি। সকাল থেকে শ্রাবণের ছায়ায় আকাশ ধ্যানমগ্ন, বৃষ্টি পড়ছে। আজ চুনিবাবু নৌকো ভাসানোর ছবি আঁকতে লেগেছেন। নদীর ঢেউগুলো মকরের পাল, হাঁ করে নৌকোটাকে গিলতে চলেছে এমনিতর ভাব। আকাশের মেঘগুলো যেন উপর থেকে চাদর উড়িয়ে উৎসাহ দিচ্ছে বলে বোধ হচ্ছে। চলল রচনা, আকাশের চিত্রেও যা খুশি তাই করছেন, আর ঘরের ওই মস্ত চোখমেলা ছেলেটিও ততই বচন। এদের খেয়াল ছিল না যে দরজা খোলা। বড়বাবু এলেন, গর্জন করে উঠলেন। কি হচ্ছে রে? ছবি আঁকছি। দেখো দেখো, কত ছবি এঁকেছি। এইবার কারণটা বুঝতে পেরেছি। এই জন্যই পরীক্ষায় ইতিহাসের তারিখ ভুল হচ্ছে। ছেলেটার বুক কেঁপে উঠল, মুখ হলো ফ্যাকাশে। ছবিটা টেনে নিয়ে গোবিন্দ যা দেখলেন তাতে তিনি আরো অবাক। এটা ব্যাপারখানা কি? এর চেয়ে যে ইতিহাসের তারিখ ভুলও ভালো।
ছবিটা কুটি কুটি করে ছিঁড়ে ফেললেন। আমার ছবি ছিঁড়ে ফেললে কেন? কেন ছিঁড়ে ফেললে? বলো বলো, কেন ছিঁড়ে ফেললে বলো। সত্যবতী একাদশী দিন প্রায় ঠাকুর ঘরেই কাটাতেন। সেইখান থেকে ছেলের কান্না শুনে ছুটে এলেন। ছবির ছিন্ন খণ্ডগুলো মেঝের উপর লুটোচ্ছে, আর মেঝের উপর লুটোচ্ছে চুনিলাল। সত্যবতী এতদিন কখনো গোবিন্দর কোনো ব্যবহারে কোনো কথা বলেননি। এরই পরে তার স্বামী নির্ভর স্থাপন করেছেন। এই স্মরণ করে তিনি নিঃশব্দে সব সহ্য করেছেন। আজ তিনি অশ্রুতে আর্দ্র, ক্রোধে কম্পিত কণ্ঠে বললেন, কেন তুমি চুরির ছবি ছিঁড়ে ফেললে? পড়াশুনো করবে না, আখেরে ওর হবে কি? আখেরেও যদি পথের ভিক্ষুক হয় সেও ভালো, কিন্তু কোনোদিন তোমার মতো যেন না হয়। ভগবান ওকে যে সম্পদ দিয়েছেন তারই গৌরব যেন তোমার পয়সার গর্বের চেয়ে বেশি হয়। এই ওর প্রতি আমার মায়ের আশীর্বাদ। আমার দায়িত্ব আমি ছাড়তে পারবো না, এ চলবে না কিছুতেই। আমি কালই ওকে বোর্ডিং স্কুলে পাঠিয়ে দেব, নইলে তুমি ওর সর্বনাশ করবে। বড়বাবু আপিস গেলেন। ঘন বৃষ্টি নামলো, রাস্তা জলে ভেসে যাচ্ছে। সত্যবতী চুনির হাত ধরে বললেন, চল বাবা, কোথায় যাবো মা? এখান থেকে বেরিয়ে যায়। রঙ্গলালের দরজায় এক হাঁটু জল। সত্যবতী চুনিলালকে নিয়ে তার ঘরে ঢুকলেন। বললেন, বাবা, তুমি নাও এর ভার, বাঁচাও ওকে পয়সার সাধনা থেকে।